ঘটনাটা প্রায় অনেক বছর আগেকার, জানেন। এই পাহাড়ি এক উপজাতিদের মধ্যে কেউ যখন মারা যায় না, তখন ওরা ওকে কবর দেয় না। অনেকটা ওই মিশরীয়দের মতো অদ্ভুত প্রক্রিয়ায় মৃতদেহ সংরক্ষিত করে রাখে বাড়ির কোনো গোপন জায়গায়। ওরা ওদের মতো থাকতো, কিন্তু সমস্যাটা দেখা দিল অন্য জায়গায়, জানেন। এই বছরখানেক আগে এই অঞ্চলে একটা অদ্ভুত জ্বর থাবা গেড়ে বসে। জ্বরটা শিশুদের কাহিল করতে লাগলো। দুদিনের মধ্যে, জানেন তো, বাচ্চাগুলো না একেবারে শেষ। স্থানীয় একটা গুণিন এসে ওদের জানালো যে পাহাড়িরা কোনো একটা নাকি কালা জাদু করে বাচ্চা মারছে। ব্যাস, আগুনে ঘি পড়ার মতো জনরস উগলে দিল জনতা। রাতে ওদের গ্রামে ঢুকে বাড়িঘর আগুন লাগিয়ে চলে আসে, তবে কাউকে প্রাণে মারেনি, বুঝলেন তো। কিন্তু পরের দিন সকালে দেখা গেল কি জানেন, ওই বাসি শুকিয়ে যাওয়া বডিগুলোর পাশে ওই পাহাড়ি উপজাতিদের বডিগুলো পড়ে আছে। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধুমাত্র সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স অরিজিনালসে আজ শুনছেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে আক্কা। মন দিয়ে আমাদের গল্পটি শুনুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে। শুনতে থাকুন আজকের গল্প আক্কা। আকাশ কালো করা ভরাট অন্ধকার জানলা দিয়ে চুপিসারে ঘরের মধ্যে প্রবেশ করছে। সবজেটে রঙের মশারির ভেতর থেকে দুটো ঘোলাটে চোখ জানলার বাইরে এক দৃষ্টে তাকিয়ে। ভেজানো দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকে আসে বাড়ির কাজের পরিচারিকা মালতী। মশারির ভেতর শুয়ে থাকা মেয়েটা এখনো বাইরের দিকেই তাকিয়ে। সুইচ বোর্ডে চাপ দিতে একটা স্বল্প আলো জ্বলে উঠল। মালতী ধীর পায় হ্যারিকেন নিভিয়ে দিয়ে মশারির কোণ দুটো খুলে দেয়। মেয়েটা তখনও জানলা দিয়ে বাইরের দিকেই তাকিয়ে। হ্যারিকেন নামিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে বলে, বাতি তো অনেকক্ষণ আগেই চলে এসেছে, ঘরে লাইট জ্বালাওনি কেন? কি হবে লাইট জ্বালিয়ে? দুটো জমাট বাঁধা দীর্ঘশ্বাস ঘরের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে বাতাসে মিলিয়ে গেল। উঠে পড়ো, সন্ধে হয়ে এলো তো। মেয়েটির চোখ জানলার থেকে তখনও সরেনি। আরও একবার সেদিকে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করে মালতী। আচ্ছা, কি দেখো বলো তো ওইদিকে? মাথার পাশে ভাঁজ করে রাখা অ্যালবামের ওপর একবার হাত বুলিয়ে মেয়েটা উঠে বসে। শাড়ি ঠিক করে খাট থেকে নেমে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। পাশের বাড়ি থেকে শঙ্খ ঘণ্টার শব্দ সাথে ধূপের সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। আজ বৃহস্পতিবার না মালতীদি? না, বৃহস্পতিবারে কি ঘন্টা বাজে? লক্ষ্মীবার না? তোমার তো দেখছি আজকাল সবই গন্ডগোল হয়ে যায়। তা ওপরে যে একটা ঠাকুরের সিংহাসন আছে, তার মুখ শেষ কবে দেখেছ বলো তো? আর ঠাকুর। আবার একরাশ হতাশা ঝরে পড়ল মেয়েটার কণ্ঠ থেকে। তোমার দাদা বাবুর জন্য বড্ড কষ্ট হয় না গো বৌদি? হয়, খুব হয়। আমার সবার জন্য কষ্ট হয়। কি সারাদিন ছাইপাশ ভাবো, বুঝি না বাবু।
চলো তো চলো, এবার হাত মুখটা ধুয়ে বাইরে এসো, চা করি খাও। আমাকে এবার রাতের থেকে রান্নার ব্যবস্থা করতে হবে। বলেই জানলার দিকে এগিয়ে আসে মালতী। সরো তো সরো, দেখি ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা একটু বন্ধ করে দিই। না, জানলা বন্ধ করো না। যদি আসে? কে আসবে গো দিদি? বারবার একই কথা বলো। দাদাবাবু তো সেদিনকে বলল, তুমি যাদের জন্য অপেক্ষা করছো তাদের ফিরে আসা সম্ভব না। মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? একটা ম্লান হাসি খেলে যায় মেয়েটার মুখে। জানলার ধারেই দাঁড়িয়ে থাকে দিনভর। কাউকে বলেনি এখানে সে প্রথমবার দেখেছিল তাকে। সে কোন ছোটবেলায় মামাবাড়ির চিলেকোঠার ঘরে দেখতে পেত মানুষটাকে। কাপড়ের ঠিক নেই, মাথার চুল অগোছালো। ওকে দেখলেই হাত নাড়িয়ে ডাকতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। মাকে অনেকবার জিজ্ঞাসা করেছে ওই ঘরে কে থাকে। সবাই অবাক হতো, বলতো ওই ঘরে কেউ থাকে না, ওই ঘরটা এককালে বড় দাদুর ঘর ছিল, তবে তিনি অনেক দিন গত হয়েছে। ছোট মেয়েটা আর কাউকে কিছু বলেনি। আমের আচার, মোরব্বা আর সেই পাগল পাগল লোকটার সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। প্রতিবার মামাবাড়ি যাওয়ার আলাদাই টান থাকত। এখনো মনে আছে তখন মেয়েটা ক্লাস 4-এ পড়ে। ওই মানুষটা মাথায় হাত দিয়ে বলেছিলেন, আবার দেখা হবে গো দিদি, মন খারাপ করো না কেমন? দাদান, আমি তোমায় খুব ভালোবাসি। মাথায় হাত রেখেছিলেন মানুষটা। তারপর আর দেখা হয়নি। মামাবাড়ি ভেঙে ফ্ল্যাট হলো। দাদান, চিলেকোঠা সব হারিয়ে গেল, ভুলেই গিয়েছিল। তবে আবার ফিরে এসেছিল দাদান 25 বছর পর। রিক আর রিনি যেদিন পৃথিবী ছেড়ে ওদের মায়ের সবটুকু কেড়ে নিয়ে হারিয়ে গিয়েছিল, সেই দিন এসেছিল। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে এখন বুকের ভেতর শুকনো বাগান। অনেক অনেক না বলা কথা জমেছিল সেখানে। এক অলস দুপুরের আলগোছে বসেছিল এই জানলার ধারে। হাতে ছিল রিক আর রিনির অন্নপ্রাশনের ফটোগুলো। সেখানে বসে বসে একটু তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ করে জানলার ধারে দেখে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। উদ্ভ্রান্তের মতন দৃষ্টি। মাথার ভিতর হাতড়ে চলে স্মৃতির পাতা। উত্তর পেয়ে যায় খানিক বাদেই। দাদান, দিদি, একটু জল দেবে? বড় তেষ্টা পেয়েছে গো, বড় তেষ্টা। একটু জল দাও গো দিদি। একটিবার ভিতরে এসো। না দিদি, ভেতরে তো আসতে পারবো না। তুমি তুমি আমায় বরঞ্চ এখান থেকে একটু জল দাও। জল নিয়ে যখন ফিরে আসে তখনও দাদান একইভাবে দাঁড়িয়ে রয়েছে। তার সারা গায়ে সাদা সাদা ধুলোর মতন কি যেন লেগে আছে। দাদানের চোখে জল। মেয়েটা হাতে করে দুটো সন্দেশ নিয়ে এসেছিল। বৃদ্ধ আরেকবার মায়া ভরে তার দিকে তাকায়। না রে দিদি, ও সব চাই না, শুধু শুধু একটু জল দে, শুধু একটু জল। বড় তেষ্টা। তৃপ্তির সাথে জলটা খেয়ে যখন ফিরে যাচ্ছে, পেছন থেকে মেয়েটা একবার ডাক দিয়ে বলে, আবার কবে আসবে দাদান?
যাদের তুই এতক্ষণ ধরে খুঁজছিলি চারু দিদি, বারবার যাদের ফিরে পেতে চাস, তাদের সঙ্গে যে অনেক বড় বিপদও আসবে। সেই কারণেই তো তোর কাছে আসতে হলো, তোকে তোকে সাবধান করে দিতে। ওরা ফিরবে, কিন্তু ওরা ফিরবে। শেষের কথা দুটো শুনেই হাতে ধরে থাকা গ্লাস আর সন্দেশের বাটিটা হাত থেকে পড়ে সারা ঘরে বাকি জলটুকু ছিটকে পড়ে লাল মেঝেটার চারিদিকে ছড়িয়ে রয়েছে। বৃদ্ধ গেট পার হয়ে বেরিয়ে যাচ্ছে, এমন সময় মেয়েটা আবার ডাকে, দাদান। আমি আবার আসবো, আবার আসবো। আজ অনেক দিন পর চারু স্বইচ্ছে রাতের খাবার নিজে হাতে বানালো। অনিকেত অবাক হলেও পরিবেশ স্বাভাবিক রাখার জন্য তার পাশে এসে বসে। মনে মনে ভাবে ওষুধে হয়তো কাজ হয়েছে। খাবার শেষ করে উঠতে যাবে এমন সময় দেখে প্লেটে কয়েকটা ভাত নিয়ে নাড়াচাড়া করছে চারু। কিছু বলবে? আমায় কাল একবার দোকানে নিয়ে যাবে, একটু বাজার করব। বেশ তো, বিকেলে রেডি থেকো, আমরা যাব। কি কিনবে? রিকরিনির জামা, ওদের কাপড়গুলো ছোট হয়ে গেছে। চারু, সবটাই তোমার মনের ভুল। চারুর বাকি কথাটা না শুনে জায়গা ছেড়ে উঠে পড়ে অনিকেত। আজ দাদান এসেছিল। তুমি হ্যালুসিনেট করছো। এই জিনিসটাকে বাড়তে দিও না প্লিজ। তার থেকে বরং চলো আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। এই, তুমি পুরী যাবে বলছিলে না? সমুদ্র তো তোমার খুব পছন্দের। না না, আমি কোথাও যাব না। এইভাবে সরে যেও না চারু, প্লিজ। আমি বড্ড একা। আমায় একটিবার শেষ চেষ্টা করতে দাও। লক্ষ্মী সোনা, ফিরে এসো, ফিরে এসো এই অতীতের কারাগার থেকে। আমরা আবার। আমি আছি চারু, তোমার কিচ্ছু হবে না। দেখো তুমি। ডাক্তারের পরামর্শে ওরা আজ পৌঁছেছে এক অনামী ট্যুরিস্ট প্লেসে। অনিকেত ভিড় চায়নি বলেই আজ ওদের এখানে আসা। ব্যাগপত্র নিয়ে নিচে দাঁড়িয়েছিল চারু। অনিকেত ট্যাক্সি ডাকতে গেছে। সামনের পাহাড়টার দিকে তাকিয়েছিল চারু। সেটা যেন কালচে সবুজ রঙের আলখাল্লা পড়ে ওর দিকেই ঝুঁকে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তাকে হাত নেড়ে ডাকছে। খেলনা গাড়ির মতন ছোট ছোট গাড়িগুলো পাহাড়ি রাস্তায় অদৃশ্য হয়ে যাচ্ছে ক্রমাগত। চারু ভালো করেই জানে অনিকেত কেন জোর করে তাকে ঘুরতে নিয়ে এসেছে। তারও ভালো লাগছিল না সেই একঘেয়ে পরিবেশে। ওষুধ আর বন্ধ ঘর তার মাথায় যেন চেপে বসেছিল। খোলা হাওয়ায় অনেক দিন পর আজ বেশ ভালো লাগছে তার। পিছনে ঘুরেই দেখে একটা সাদা অ্যাম্বাসাডার তাদের দিকে এগিয়ে আসছে। এই চারু, চলো, গাড়ি ঠিক হয়ে গেছে। মালপত্র গাড়ির ডিকিতে রেখেই ওরা উঠে বসলো পিছনের সিটে। গাড়ির চালক বাঙালি, ওর নাম দিলীপ। পাহাড়ি ঢাল বেয়ে ওদের গাড়িটা উপরের দিকে উঠতে শুরু করেছে। যে গাছগুলোকে এতক্ষণ আকার পাতার বিভিন্ন সবুজ রঙের শেড মনে হচ্ছিল, এখন সেগুলোই নিজেদের প্রকাণ্ড চেহারা নিয়ে পাহাড়ের খাড়া ঢালে দাঁড়িয়ে আছে। ওদের বাঁদিকে খাদ আর ডান দিকে পাহাড়। গাড়ি শাঁ শাঁ করে উপর দিকে উঠছে।
অনিকেত যে হোমস্টেতে থাকার ব্যবস্থা করেছে সেটা পাহাড়ের বেশ উপরে। আচ্ছা, এটা কি কলি পাহাড়? চারুর প্রশ্নে দিলীপ মাথা নেড়ে না বলে। এটা কলি পাহাড়ের মতোই আরেকটা পাহাড়। কলিতে কারোর ওঠার উপায় নেই। কেন? জায়গাটা খুব দুর্গম, তবে এই জায়গাটা ভালো না দিদি। আমরা অনেকবার দাদাকে বোঝালাম, কিন্তু বলেই দিলীপ চুপ করে যায়। অনিকেতের সেদিকে ভ্রুক্ষেপ নেই, যেন কথাগুলো শুনতেই পেল না। এখানে আসার কিছুদিন আগে স্মৃতি অনিকেতের মানসপটে ভেসে ওঠে। মালতী হঠাৎ করে অফিসে ফোন করে বলে দিদিমণি অনেকক্ষণ ধরে দরজা বন্ধ করে রয়েছে, কিছুতেই দরজা খুলছে না। দরজা ভেঙে দেখে চারু জানলার নিচে পড়ে আছে, হাত ভেসে যাচ্ছে রক্তে। সেই মুহূর্তে মাথা কাজ করছিল না অনিকেতের। চারু ডিপ্রেশনে রয়েছে সেটা সে জানতো, কিন্তু আত্মহত্যা করতে পারে এটা কল্পনাও করতে পারেনি সে। অনেক চেষ্টার পর ফিরিয়ে এনেছিল মেয়েটাকে। তারপর ডাক্তারের পরামর্শে ওকে নিয়ে আসে দক্ষিণ ভারতের এই পাহাড়ি গ্রামে। কড়া ওষুধের মতন পুরনো স্মৃতি তার মনকে আজ তেতো করে দেয়। ভাবনার মাঝখানে একটা জোরে হর্ন বাজি একটা গাড়ি প্রায় কান ঘেঁষে বেরিয়ে গেল। ওদের দুজনেরই মাথা ঠুকে গেল সামনের সিটে। আরে আরে কি করছো দিলীপ? ওদের গাড়ি এখন দ্বিগুণ জোরে ছুটছে। ওই সরু চড়াই, তার মধ্যে আরো একটা গাড়ি বেরিয়ে গেল। দিলীপ একবার তাকিয়ে কোনো উত্তর না দিয়ে স্পিড আরো বাড়ায়। ধরে বসুন, পরে বলছি। ওরা দুজনে পিছনে তাকিয়ে দেখে কতগুলো পিঁপড়ের মতন গাড়ি ওদের পেছনে দ্রুত বেগে ছুটে আসছে। পাহাড়ি রাস্তায় সাধারণত গাড়ি এত জোরে ছোটে না, কিন্তু এদের হাবভাব দেখে বেশ অবাক হল ওরা। পাশের খাদের দিকে তাকিয়ে ভয়ে চারু অনিকেতের হাতটা চেপে ধরে। একটু বেসামাল হলেই তলিয়ে যাবে। এই এত বছর পর আবার সেই নরম হাতে স্পর্শ অনুভব করল অনিকেত। ভয় নেই, আমি আছি তো। এখানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, বুঝলে? নইলে একই সময় এইভাবে গাড়িগুলো ছুটছে কেন? গাড়ির দুপাশে জানলা দিয়ে তাকিয়ে দেখে বেশ আধার নেমে এসেছে। সবজি রঙের পাহাড়টা এখন কালো রঙের একটা পোশাকে নিজেকে আবৃত করে যেন কোথাও লুকোতে চাইছে। পাহাড়ি সন্ধ্যা যে এত তাড়াতাড়ি নেমে আসে তা কল্পনাও করেনি ওরা দুজনে। আধ ঘন্টা সেরকম চলার পর ওদের গাড়িগুলো ধীরে ধীরে গতি কমিয়ে এক জায়গায় দাঁড়ায়। অনিকেত খেয়াল করে প্রায় ২০-২৫টা গাড়ি একইভাবে হোমস্টেগুলোর সামনে দাঁড়িয়ে। দিলীপ গাড়ি থেকে নেমে এসে ওদের দরজা খুলে দেয়। ওদের চোখে মুখে অনেক প্রশ্ন। চোখের ইশারায় নামতে বলল দিলীপ। আচ্ছা, ওই যে সামনে একটা চায়ের দোকান আছে, একটু চা খেয়ে নিয়ে যাক নাকি? আচ্ছা, আমাদের হোমস্টে এখান থেকে আর কত দূর? তা ধরুন আরও ১ ঘন্টার রাস্তা। একটু বিশ্রাম নিয়ে আবার বেরোবো। আর চিন্তা নেই, সামনের রাস্তা পরিষ্কার। পাশাপাশি ৩টে হোমস্টে রয়েছে, তার মধ্যে ২টো খোলা, একটা বন্ধ। গাড়ির যাত্রীরা এবং ড্রাইভার ভাগাভাগি করে ২টো হোটেলে গিয়ে উঠল। ধোয়া ওটা চা আর ম্যাগি পাওয়া যাচ্ছে এখানে। দুপুরের খাওয়াটা বেশ অনেকক্ষণই হয়েছে। সবারই এখন খিদে পেয়েছে। একটা বাচ্চা ছেলে টেবিলে ছোট ছোট চীনামাটির কাপ, একটা কেটলি আর ৩ প্লেট ম্যাগি রেখে দিয়ে চলে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে ওদের সারাদিনের ক্লান্তি যেন একেবারে উড়ে গেল। আচ্ছা দিলীপ,
কি ব্যাপারটা বলো তো? এ একটা অভিশাপ, বুঝলেন? আমারই ভুল ছিল, বেরোনোর আগে সময়টা দেখে নেওয়া উচিত ছিল। কিন্তু তুমি তো একা নও, আরো অনেক গাড়ি। কথাটা শেষ করতে পারেন অনিকেত। পাশ থেকে একটা ছেলে দিলীপের উদ্দেশ্যে বলে, अरे दिलीप दादा, सूरज सूरज और नहीं लौटेगा। অনিকেত প্রশ্ন করে, ফিরলো না মানে? ও আমাদের সাথেই গাড়ি চালায়। একদিন এক বয়স্ক লোককে নিয়ে বেরিয়েছিল, বুঝলেন? তারপরে ওই আক্কার কোপ গাড়ির উপর নেমে এসেছে। আক্কা? সেটা কি? শব্দটা শুনেই সবাই ভয় ভয় ওদের দিকে তাকায়। কাউন্টারের বৃদ্ধ ভদ্রলোক বেশ কড়া গলায় বলে, अरे दिलीप, तेरा दिमाग खराब हो गया क्या? तेरे को पता है कि नहीं, जितनी बार इसका नाम लेगा उतनी बार इसको ताकत मिलेगी। দিলীপ এবার অনিকেতের দিকে তাকিয়ে বলে, চলুন স্যার, ওটা যাক, ও গাড়িতে যেতে যেতেই বলবো। ততক্ষণে ওদের সবার ম্যাগিও শেষ হয়ে গেছে। বিল মিটিয়ে গাড়িতে উঠে বসে অনিকেত আর চারু। চারুকে এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক লাগছে। ওর মুখে চোখে যে একটা উদ্বিগ্ন ভাব, সেটা এতদিন দেখতে পাইনি অনিকেত। যেন কোনো কিছুতেই কিছু যায় আসে না। আজ এই ঘটনার পর সামান্য হলেও স্বস্তি পায় ছেলেটা। গাড়িতে উঠে বসতেই দিলীপ বলে, আর কোনো ভয় নেই স্যার, তবুও ওই জানলাগুলো কিন্তু খুলবেন না, হ্যাঁ? পাহাড়ি খাড়াই ঢাল বেয়ে গাড়ি এগিয়ে যেতে থাকে গন্তব্যের দিকে। দিলীপ ধীরে ধীরে বলতে শুরু করে, ঘটনাটা প্রায় অনেক বছর আগেকার, জানেন? এই পাহাড়ি এক উপজাতিদের মধ্যে কেউ যখন মারা যায় না, তখন ওরা ওকে কবর দেয় না। অনেকটা ওই মিশরীয়দের মতো অদ্ভুত প্রক্রিয়ায় মৃতদেহ সংরক্ষিত করে রাখে বাড়ির কোনো গোপন জায়গায়। ওরা ওদের মতো থাকতো, কিন্তু সমস্যাটা দেখা দিল অন্য জায়গায়, জানেন? এই বছরখানেক আগে এই অঞ্চলে একটা অদ্ভুত জ্বর থাবা গেড়ে বসে। জ্বরটা শিশুদের কাহিল করতে লাগলো। দুদিনের মধ্যে, জানেন তো, বাচ্চাগুলো না একেবারে শেষ। স্থানীয় একটা গুণিন এসে ওদের জানালো যে পাহাড়িরা কোনো একটা নাকি কালা জাদু করে বাচ্চা মারছে। ব্যাস, আগুনে ঘি পড়ার মতো জনরস উগলে দিল জনতা। রাতে ওদের গ্রামে ঢুকে বাড়িঘর আগুন লাগিয়ে চলে আসে, তবে কাউকে প্রাণে মারেনি, বুঝলেন তো? কিন্তু পরের দিন সকালে দেখা গেল কি জানেন? ওই বাসি শুকিয়ে যাওয়া বডিগুলোর পাশে ওই পাহাড়ি উপজাতিদের বডিগুলো পড়ে আছে। আর প্রত্যেকটা বডিকে মানে একেবারে আক্রোশে কেউ যেন আঁচড়ে কামড়ে দিয়েছে। হাত পা মাথা সব বিচ্ছিন্নভাবে গ্রামের চারপাশে পড়ে আছে। তারপর তো পুলিশ এসে স্থানীয় লোকেদের অ্যারেস্ট করলো, কিন্তু তারা জানালো যে তারা কিন্তু এসব করেনি, তারা শুধু ভয় দেখিয়ে চলে এসেছিল। ক্ষতগুলো এত বীভৎস যে মানুষের পক্ষে সম্ভব ছিল না কোনো জঙ্গলি জানোয়ার কিংবা কোনো ধারালো অস্ত্র দিয়ে, যেমন ধরুন এই বাঘ নোক জাতীয় কোনো অস্ত্র পরে যদি কেউ হামলা চালায়, ঠিক সেই রকম। প্রমাণের অভাবে কেসটা কোনো মতে ধামাচাপা পড়ে গেল। তারপর শোনা যায় ওদেরই অপদেবতা আক্কা ক্ষুণ্ণ হয়ে ওদের উপর মারণ লীলা চালিয়েছে। তারপর থেকেই তো এই অঞ্চলে সূর্য ডোবার পর আক্কার ক্রোধ নেমে আসে। জীবন্ত মানুষ দেখলেই ও টেনে নিয়ে চলে যায়। আজও একটা গাড়ি মিসিং। এক বয়স্ক ভদ্রলোক আর তার ড্রাইভার ওই রাস্তা দিয়েই তো নেমে আসছিল। তোমরা যখন জানো আক্কা এত ভয়ানক, তাহলে তোমরা এই সময় এখানে গাড়ি নিয়ে যাও কেন? আসলে সূর্যাস্তের আগেই আমরা ওই বাঁক পেরিয়ে আসতাম।
নিচের টোলের কাছে এতটা দেরি হয়ে যাওয়ায় সময়টা হিসেব করে উঠতে পারেনি, বুঝলেন? কথা বলতে বলতে ওদের গাড়িটা হোমস্টের কাছে দাঁড়ায়। একটা হলদেটে লণ্ঠন নিয়ে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসে হোমস্টের ভেতর থেকে। বেশ উষ্ণ অভ্যর্থনা দিয়ে দুই দম্পতিকে নিয়ে যায় বাড়ির ভেতর। লাগেজ ঘরে রেখে চারু ক্লান্ত শরীর এলিয়ে দেয় বিছানায়। ঘরের দরজায় টকটক করে দুবার কেউ কড়া নাড়ে। রাতের খাবার নিয়ে এসেছে। নমস্কার, আমার নাম শুভ। এই হোমস্টেটা আমাদেরই। যে বয়স্ক ভদ্রলোক আপনাদের নিয়ে এলেন উনি আমার বাবা। আসলে এখানে যারাই আসে তাদেরই বলে দিই, তাই ভাবলাম আপনাদেরও জানাই। রাতের বেলা এই জায়গা আর দিনের বেলার এই জায়গার মধ্যে অনেক পার্থক্য। যদি রাত্রিবেলা কেউ ডাকে বা কারোর কান্নার শব্দ পান, ভুলেও বাইরে যাবেন না। চারু বিছানার উপর উঠে বসেছিল। ছেলেটার কথায় সে এগিয়ে গেল ওর দিকে। কেন বলো তো শুভ? আসার সময় ড্রাইভারও বলছিল এখানে নাকি আক্কা আছে। ছেলেটা কিছু বলতে যাবে এমন সময় অনিকেত শুভকে বাধা দিয়ে বলল, আমরা শুনেছি, তুমি এখন যাও। চারু হয়তো আরো কিছু জানতে চাইছিল, কিন্তু অনিকেতের ইচ্ছা নাই দেখে সে আর মুখ খুলল না। রাতের খাবার খেয়ে ওরা শুয়ে পড়ল। পাহাড়ের বুকে একটা অদ্ভুত নিস্তব্ধতা কাজ করে। মনুষ্যজাত শব্দরা ঘুমিয়ে পড়লেও প্রকৃতি জেগে থাকে তখন তার নিজের নিয়মে। বেশ অনেকক্ষণ চেষ্টা করেও ঘুমোতে পারল না সে। গায়ের চাদরটাকে ভালো করে জড়িয়ে ভাবল বারান্দায় গিয়ে একটু দাঁড়াবে। দরজা খুলে বের হতে যাবে এমন সময় ছেলেটার কথা মনে পড়ল। সে এক পা পিছিয়ে এলো। পরে কি মনে হতেই উল্টো দিকে দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসে। লম্বা বারান্দার ডান দিক জুড়ে সারিবদ্ধ ঘর। ঘরগুলো যেন ঘুমের চাদরে নিজেদেরকে ঢেকে ফেলেছে। সে এগিয়ে যায় বারান্দার একেবারে শেষ কোণের দিকে। ছোট ছোট কতগুলো সবজেটে আলো সেখানে জ্বলছে। একটু ভয় পেলেও সে বুঝতে পারে ওগুলো জোনাকি। বড় অদ্ভুত সেই আলো। পাহাড়ের কোলে সবুজ গাছপালা এখন কালো চাদরের মতন পাহাড়টাকে আগলে নিয়ে বিশ্রাম করছে। সেদিকে তাকিয়ে উদাস হয়ে যায় চারু। কিসের জন্য সেখানে এসেছে? কাকে খুঁজতে এসেছে? পিঠের উপর হাত রাখে। হয়তো সিজারিয়ানের কাটা দাগটা ছুঁয়ে অনুভব করতে চায় রিকার্ডিনির অস্তিত্ব। মনে মনে ভাবে, ওরা যদি থাকতো তাহলে 2 বছর বয়স হতো। ঝাপসা হয়ে আসে চোখের দৃষ্টি। গরম জলের ফোঁটা গাল বেয়ে নিচে নামতেই দুহাতে চোখ মুছে নেয় সে। না, আমি আর কাঁদবো না। এমন সময় কয়েকটা পায়ের শব্দ বারান্দার অন্য কোণ দিয়ে সিঁড়ির দিকে নেমে যায়। একটু কেঁপে উঠেছিল চারু। এত রাতে কি ওখানে? এগোতে গিয়ে শুনতে পায় দুটো বাচ্চার কথা বলার শব্দ। এগিয়ে যায় সেদিকে। বাচ্চা দুটো এবার বারান্দা পেরিয়ে একতলায় নেমেছে। ওরা এখন যে ঘরের দিকে এগোচ্ছে সেটা এই হোমস্টের রান্নাঘর।
চারু বুঝতে পারে সবাই ঘুমিয়ে পড়লে এরা নিশ্চয়ই কোনো চুরির মতলবে এসেছে। আহারে, গরিব মানুষ, হয়তো খিদের তাড়নায়। রান্নাঘরে না ঢুকে সেই দরজার বাইরে চুপ করে সে দাঁড়িয়ে থাকে। একটা হলদেটে স্বল্প আলো জ্বলছে রান্নাঘরে। চারিদিকে সবজি আনাজের বড় বড় ব্যাগ ডাই করে রাখা। গ্যাসের টেবিলটার পাশে দুটো বড় পাউরুটির প্যাকেট। কাল সকালে ওটা দিয়ে সবার প্রাতরাশ হবে হয়তো। বাচ্চা দুটো কোনো মতেই পৌঁছতে পারছে না। দুটোর বয়স 2 কি 3। চারুর বেশ মায়া হলো। বাইরে থেকেই বলে, আমি নামিয়ে দেব। ওরা থেমে যায়। চারুর দিকে একবার তাকিয়েই পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল তার অন্ধকারে। আপনাকে বলেছিলাম না রাত্রিবেলা কোনোভাবেই ঘরের বাইরে বেরোবেন না। চারু পিছন ফিরে তাকিয়ে দেখে সেই ছেলেটা। ওর গলার স্বর এখন আগের মতন আর নরম নেই, বেশ গম্ভীর। আজকে যদি আমি না আসতাম কত বড় বিপদ ঘটত। একটা কথা মনে রাখবেন, এই পাহাড় আপনাদের সমতলের মতো নয়। এর নিজস্ব নিয়ম কানুন আছে। ঘুরতে এসেছেন, যদি কোনো বিপদ হয় সারা জীবন তার ফল বয়ে বেড়াতে হবে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় চারুর মুখ থেকে। আর কি বিপদই বা হতে পারে। জানেন তো, ওরা এরকম মানুষকে খোঁজে যাদের মনে অনেক দুঃখ। কিন্তু বিশ্বাস করো, আমি দুটো বাচ্চাকেই দেখেছি। আসলে আপনি দুটো বাচ্চাকে দেখেননি। আপনার মন যাকে খুঁজছিল সে তাদের রূপ নিয়ে আপনার সামনে ধরা দিয়েছে। হ্যাঁ, শুনেছিলাম ওই আহ, ও নাম নেবেন না। আপনি যতবার ওই নাম নেবেন ততবার ওর ঘুম ভেঙে যাবে, আর সে খুঁজবে তার শিকার। রাতে আপনি যা দেখবেন হয়তো তা সত্যি নয়। ওটাই ওর মায়া। আপনি ঠিক যে জিনিসটাকে মিস করবেন ও ঠিক সেই রূপেই আপনার কাছে ধরা দেবে, আর তারপর টেনে নিয়ে যাবে জঙ্গলে। স্থানীয় লোকেরা জঙ্গলে গিয়ে কেন ফিরিয়ে নিয়ে আসে না? এত সহজ নয়, ওদের খুঁজে পাওয়া যায় না। একমাত্র সে চাইলেই ওই জায়গা আমরা দেখতে পাই। আর একবার যে ওই জায়গা দেখে সে আর কোনোদিন ফিরে আসে না। আমি আসছি, আমার ঘুম পাচ্ছে। চলুন আপনাকে ঘরে দিয়ে আসি। দরজায় টোকা মারতেই ঘুম চোখে অনিকেত দরজা খুলে দেখে চারু দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। অনিকেত আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পায়নি। চারু ঘরে ঢুকেই বিছানায় শুয়ে ঘুমে ঢলে পড়েছিল। ঘুম ভাঙল পরদিন ভোরবেলা। পাহাড়ের কোলের ভোরটা একদম অন্যরকম। সূর্যোদয়ের আগেই বারান্দায় দাঁড়িয়েছিল অনিকেত। চা নিয়ে চারুও বারান্দায় এসে দাঁড়ায়। কাল রাতের কথা জিজ্ঞেস করবে ভেবেও কিছু জিজ্ঞেস করতে পারেনি অনিকেত। খানিক বাদে চারু বলে, কাল ওদের দেখেছিলাম জানো। অনিকেত অবাক হয়ে তাকায়। কাকে দেখেছিলে? দুটো ছোট ছোট ছেলে মেয়ে খাবার চুরি করতে এসেছিল। তুমি ওদের চেনো? চারু একেবারে চুপ হয়ে যায়। কি উত্তর দেবে? অজান্তেই মুখ থেকে বেরিয়ে এসেছে কাল রাতের কথা। সে চুপ করে থাকে। এমন সময় শুভ পেছন থেকে বলে, সুপ্রভাত, জলখাবার কিন্তু রেডি। আপনারা ঘরে নেবেন না ডাইনিং গিয়ে খাবেন? ঘরেই পাঠিয়ে দাও। আচ্ছা। বলেই চলে যাচ্ছিল শুভ। চারু এখনো
পাহাড়ের দিকেই তাকিয়ে আছে। সেদিক থেকে মুখ না ফিরিয়ে চারু আবার জিজ্ঞাসা করে, শুভ, আক্কাকে? দিনের আলোয় অনিকেত দেখল ছেলেটার মুখে একটা ভয়ের ছায়া খেলে আবার মিলিয়ে গেল। দিলীপ তো বলল এখানকার স্থানীয়দের ওই পূজিত অপদেবতা। আমি আরও কিছু জানতে চাই। সে অপদেবতা না দেবতা আমি জানি না। আমি এখানে এর আগে আসিনি। তাহলে সে কিভাবে জানলো রিকরিনির কথা? কাল রাতে ওরা... আর বলতে পারে না, কান্নায় বুজে আসে গলা। অনিকেত অসহায় চোখে তাকিয়ে থাকে স্ত্রীর দিকে। পরিস্থিতি বুঝেই শুভ বলে, আমি আসবো আপনাদের ঘরে, সব বলবো। বলেই চলে যাচ্ছিল কিছু একটা বিড়বিড় করতে করতে। যদি না বলি অনেক বড় বিপদ হয়ে যাবে। জলখাবার খেয়ে ওরা ঘরেই বসেছিল। বেশ খানিকক্ষণ বাদে চা নিয়ে শুভ আসে ওদের ঘরে। কিছু হালকা কথাবার্তার পর সে নিজেই প্রসঙ্গ পাল্টে সরাসরি বলে, তার নাম নেওয়া বারণ, তাই সে বলেই বলছি। এখানকার স্থানীয় লোকেরা তাকে পুজো করত দেবতার রূপে। সাঁওতালদের যেমন গদ্রুবঙ্গা আছে, এখানকারও সেই রকম এক অপদেবতার নাম আরাকা। সেখান থেকে লোকমুখে পরিবর্তিত হয়ে ওই নাম। পাহাড়ি লোকেরা হাঁস মুরগি বলি দিয়ে ওকে সন্তুষ্ট রাখত। রক্ত ছাড়া তার পুজো কিন্তু অসম্পূর্ণ। যেদিন গ্রামের সবাই মারা গেল, সেদিন তার পুজো না করেই ওরা সবাই চলে যাওয়ায় অভুক্ত থাকে সেই অপশক্তি। লোকে বলে সে কারণেই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় নিজের ক্ষুধা মেটানোর জন্য। আমাদের মনের মধ্যে জমে থাকা কষ্ট, দুঃখ, অসহায়তা, আকাঙ্ক্ষা এসবই হচ্ছে তার প্রতিরূপ। কাল রাতে ম্যাডাম যে দুটো বাচ্চাকে দেখেছেন, আমি জানি না আপনাদের সঙ্গে কি হয়েছে, তবে এটুকু বলতে পারি ওই দুটো বাচ্চা আপনার অতীতের সঙ্গে জড়িত। হাউ হাউ করে কেঁদে ওঠে চারু। অনিকেত ওর দিকে জলের বোতল এগিয়ে দিয়ে বলে, বছর দুয়েক আগে আমাদের টুইন্স বেবি মারা গেছে। অনিকেত খেয়াল করে শুভ একটুও অবাক হলো না। ম্যাডাম, একটু সাবধানে থাকবেন, বিশেষত রাত্রিবেলা। ও যখন একবার দেখা দিয়েছে, ও চাইবে ম্যাডামকে ওর কাছে নিয়ে যেতে। এই কথাটা শুনে অনিকেত ভয় পেয়ে গেল। চারুর দিকে তাকিয়ে দেখে সে একেবারে অন্যমনস্ক। শুভ বেরিয়ে যেতে ঘরে ফিরে আসে অনিকেত। চারু এখনো একইভাবে বসে আছে। আজকের দিনটা কোনো রকমে কেটে গেল। চারু আজকেও কোথাও বেরোতে চায়নি বলে অনিকেতও আর জোর করেনি। রাতে শোয়ার আগে ভালো করে দরজা বন্ধ করে দিল। চারুকে অনিকেত বারবার বলে দিল কোনো পরিস্থিতিতে যেন সে বাইরে না যায়। চারু বোধহয় কথাটা শুনতেই পায়নি। সে পাশ ফিরে শুয়ে পড়ল। সেই সকালের পর শুভকে আর দেখতে পায়নি। রাত তখন 1:30 কি 2টো। আবার দুটো বাচ্চার খিলখিল হাসির শব্দ শুনে বিছানায় উঠে বসে চারু। দরজা খুলে বাইরে বেরোতেই ঠান্ডা হাওয়া ঝাপটা মারে মুখে। চারু ভেবেছিল বাচ্চা দুটো আজও পালিয়ে যাবে, কিন্তু সে অবাক হয়ে দেখে আজ বাচ্চা দুটো ওর দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। চারু আসতেই তার হাত ধরে টানতে শুরু করে। বাচ্চা দুটো তীরের বেগে ছুটে নিয়ে চলেছে চারুকে জঙ্গল ভেদ করে। কাটা জঙ্গল ভেদ করে তারা ছুটে চলেছে।
সারা গা ক্ষত বিক্ষত, তবুও চারুর সেদিকে কোনো খেয়াল নেই। জঙ্গল পেরিয়ে একটা খালি জায়গায় এসে তারা পৌঁছয়। আকাশের দিকে তাকিয়ে দেখে একটা ঘোলাটে কুয়াশা চারিদিকে ঘিরে রেখেছে। সে বুঝতে পারে না এখন দিন না রাত। বাচ্চা দুটো এখন একটা পাথুরে জমির ওপর চুপ করে বসে আছে। ও আরো দেখে অনেক লোক পাথরের জমিটার নিচে বসে আছে, আর ওদের চোখ ওই বাচ্চা দুটোর দিকে। যেন মনে হচ্ছে ওরা দুজনে কোনো ভগবান, আর নিচের লোকেরা সেই ভগবানের প্রার্থনায় বসেছে। চারু হাঁ করে সেদিকেই তাকিয়ে আছে। বাচ্চা দুটো এবারে নেমে আসলো সেই পাথরের উপর থেকে। চারুর মুখের ওপর নরম হাতটা বুলিয়ে দেয়। চোখ দুটো জলে ভরে আসে ওর। কোলে জড়িয়ে ধরতে চায়। তার পরের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ওর কোলে 6 মাসের রিক আর রিনি। সামনে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চা, জঙ্গল, পাথুরে জমি সব উধাও। এ যদি মায়া হয়, এই মায়াতেই আটকে থাকতে চায় চারু। ধীরে ধীরে ঘোলাটে কুয়াশাটা আরো যেন নিচের দিকে নামতে শুরু করেছে। এক একটা বুদবুদের মতন ঘিরে ধরছে ওকে। পাহাড় জঙ্গলের মাঝখানে আরো একজন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যারা হারিয়ে যেতে চায়, আক্কা নিয়ে যায় তাদের তার নিজের জগতে। সকালে হোমস্টেতে হইচই পড়ে গেছে। চারুর সঙ্গে সঙ্গে আরও একজন বোর্ডারের ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনিকেত জঙ্গলের অনেকটা ঘুরে এসেছে। চারুর হাতের চুড়ি খুঁজে পেয়েছিল। সূর্য মাথার উপরে উঠতেই পুলিশ আসলো হোমস্টেতে, সবটাই নিয়ম রক্ষার জন্য। পুলিশও সামনে সামনে জঙ্গলে খুঁজবে, তারপর একটা মিসিং ডায়েরি করে ফাইলটাকে রেখে দেবে টেবিলের নিচে। সব মিটতে সন্ধে ঘনিয়ে আসলো। বড় অসহায় লাগছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল অনিকেত। অনুভব করে নিঃশব্দে কখন যেন শুভ পাশে দাঁড়িয়ে আছে। ওর দিকে না তাকিয়েই বলে, চারু কি আর ফিরবে না? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরে যান। আমি আজ রাতেই যাব জঙ্গলে, পুরো জঙ্গল খুঁজে বেড়াবো। এইভাবে এইভাবে ওকে একা ফেলে রেখে আমার পক্ষে ফিরে যাওয়া অসম্ভব। আমি ওকে ফেলে রেখে যাব না। না না না, আমি ওকে এই ভুলটা করবেন না দাদা। বৌদি ফিরবে কিনা আমি জানি না, কিন্তু রাতে যদি ওই জঙ্গলে যান, আপনিও। কি আর হবে? সেই পিশাচের হাতে বলি হব, তাই তো? নয়তো জঙ্গলি জানোয়ারের হাতে প্রাণ যাবে। সারাটা জীবন তো এই দ্বিধা নিয়ে বাঁচতে হবে না যে আমি চারুকে হারিয়ে ফেললাম। ঠিক আছে, আজ রাতে খাওয়া দাওয়া শেষ হলে সবাই যখন ঘুমিয়ে পড়বে, আমিও যাব আপনার সাথে। আমিও চাই এই রহস্যের সমাধান পুরোপুরিভাবে হোক। তোমরা জানো যখন এই অঞ্চলটা এতটা বিপজ্জনক, তাহলে এখানে হোমস্টে খোলার দরকারটা কি ছিল বলো তো? একই প্রশ্ন আমি বারবার বাবাকে করেছিলাম, কিন্তু জানি না বাবা এই অঞ্চলটা ছেড়ে বেরোতেই চায় না। আর সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন ইন্টারনেটে কোথাও আমাদের হোমস্টের কোনো বিজ্ঞাপন নেই। শুধুমাত্র একটা ফোন নাম্বার দেয়া থাকে,
তাই দেখে কিছু লোক পতঙ্গের মতো আগুনের দিকে ছুটে আসে। না তো করতে পারি না, পেটটা তো চালাতে হবে। বাবাকে যে কোনোভাবেই শহরের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কথার মাঝখানে অন্ধকার লন দিয়ে টিমটিমে লণ্ঠন হাতে নিয়ে নিঃশব্দে কেউ যেন জঙ্গলের দিকে এগিয়ে গেল। শুভ, অনিকেত দুজনেই একটা ছায়া মূর্তি সরে যাওয়া দেখে চুপ করে যায়। অন্ধকারে গা ঘেঁষে ওরা দাঁড়িয়ে থাকে সেই বারান্দায়। এত রাতে জঙ্গলে কে গেল শুভ? বাবা। মানে তুমি তোমার বাবাকে আটকালে না? আটকে লাভ নেই। বাবা প্রতি রাত্রেই ওই জঙ্গলে যায় কাউকে খুঁজতে। হয়তো কোনো প্রিয়জন ওই জঙ্গলেই হারিয়ে গিয়েছে। শুভর মাও হয়তো এই জঙ্গলে, ভেবেই চুপ করে যায় অনিকেত। নিজেকে সামলে নিয়ে ও আবার প্রশ্ন করে, তুমি যাবে না? ওনার যদি কোনো বিপদ হয়? না, প্রথম প্রথম যেতাম, ভারী চিন্তা হতো, কিন্তু বাবাকে কোনো দিনই খুঁজে পেতাম না। তবে ভোরের দিকে বাবা ফিরে আসতো। যাই হোক, খাওয়া দাওয়ার পর রেডি থাকবেন। আমরা 12টা 12:30 নাগাদ বেরোবো। 5 ব্যাটারির 2টো টর্চ ভরসা করে দুজনে বেরিয়ে গেল জঙ্গলের পথে। শুকনো পাতায় মচমচ শব্দ করে দুজনে হেঁটে চলেছে। কারোর মুখে কোনো শব্দ নেই। বেশ খানিকক্ষণ চলার পর অনিকেতের মনে হলো ওরা যে হেঁটে যাচ্ছে, জায়গাটা কোথায় সেটা কি শুভ জানে? পিছন ফিরতেই দেখে কোথায় শুভ, সে তো একা। টর্চের আলোটা চারিদিকে ঘুরিয়ে খেয়াল করল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রহরীর মতন গাছগাছালির মাঝখানে অনিকেত একাই দাঁড়িয়ে আছে। শুভর কোনো চিহ্ন মাত্র নেই। সে তো সোজা সোজাই আসছিল। তাহলে এই ঘন অরণ্যের মধ্যে একা হয়ে যাওয়ার ভয়টা রেশমের সূক্ষ্ম তন্তুর মতন জড়িয়ে ধরল ওকে। শুভ, গলার স্বরটা যতটা নিচু করতে পারে ঠিক ততটা নিচু করে দুবার শুভর নাম ধরেও ডাকলো। শুভ, গাছগাছালির মধ্যে শব্দটা প্রতিধ্বনিত হয়ে তার দিকেই ধেয়ে আসলো দুবারই। কয়েকটা নাম না জানা রাতচরা পাখি হয়তো বিরক্ত হয়েই শব্দ করে উড়ে গেল মাথার উপর দিয়ে। মনের মধ্যে একটাই প্রশ্ন, শুভ যার নাম নিতে বারণ করেছিল তার নাম আক্কা। দুহাত দিয়ে কান চেপে ধরে। অদৃশ্য কণ্ঠস্বরেরা যেন ওই নাম ধরে বারবার চিৎকার করে চলেছে। এভাবে একা একা জঙ্গলে ঘুরে কোনো সমাধানই হবে না। হোমস্টেতে ফিরে যাওয়াই শ্রেয়। এই ভেবে ফেরার রাস্তার দিকে পা বাড়াতেই তার মাথায় হাত। চারদিকে গাছগুলো এইভাবে দাঁড়িয়ে আছে যে কোনটা ফেরার রাস্তা আর কোনটা এগিয়ে যাওয়ার রাস্তা সেটাই সে বুঝতে পারে না। ওর কি মনে হতেই ডান দিকের রাস্তাটা ধরল, আর সঙ্গে সঙ্গেই ওর পাশ দিয়ে কে যেন বলে গেল, ওদিকে নয়, ভুল রাস্তায় হাঁটছ, হ্যাঁ উল্টো দিকে চলো। এই ঘন জঙ্গলে তার সাথে কি কেউ আছে? পেছনে ফিরতেই দেখে একটা কালো অবয়ব তার
অনতি দূরে দাঁড়িয়ে আছে। ভয় চিৎকার করে উঠতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। টর্চের আলো তার দিকে ফেলতেই তার শরীরে যেন বল ফিরে এলো। শুভর বাবা। আপনি এত রাতে? আমায় অনুসরণ করো। অনিকেত দুপা এগিয়ে আবার থেমে গেল। ভদ্রলোক অন্ধকারে দিব্যি হেঁটে চলেছেন। অনিকেত অবাক হয়ে প্রশ্ন করে, হোমস্টে থেকে আপনাকে আমি বেরোতে দেখেছি, তখন আপনার হাতে একটা লণ্ঠন ছিল, সেটা কোথায়? এখানে আগুন নিয়ে ঢোকা নিষেধ। তুমি এখানে কেন এসেছ? আমার স্ত্রী সকাল থেকে মিসিং, আমি তাকে খুঁজতে এসেছি। তুমি ওকে খুঁজতে এসেছ, নাকি তুমি ওর মতো নিরুদ্দেশ হয়ে যেতে চাও? মানে? মানে মানে সে যাকে নিয়ে যায় তাকে তো আর ফেরত পাওয়া যায় না। রাগটা মুহূর্তের মধ্যে অনিকেতের মাথায় যেন হাতুড়ির বাড়ি মারল। বাবা এসব ভুলভাল বকছে, আর ছেলে মাঝপথে ছেড়ে উধাও হয়ে গেছে। শুভর প্রসঙ্গ না তুলে কোনো মতে নিজেকে সামলে অনিকেত বলে, দেখুন, চারুকে না পেলে আমি বাড়ি ফিরবো না। আপনি দয়া করে ওই জায়গাটা একবার দেখিয়ে দিন। জায়গাটা দেখিয়ে দিল তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে? চেষ্টা করে দেখি না, না হলে ওই বনভূমিতে কোথাও আমার জায়গা হবে না। এই এত মাটি পড়ে আছে, তার নিচে কোথাও শুয়ে থাকবো। এসো এসো আমার সাথে। বন জঙ্গল পেরিয়ে ওরা আবার হাঁটতে শুরু করলো কোনো অচেনা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ওরা যেখানে পৌঁছলো সেখানে জঙ্গলটা অপেক্ষাকৃত পাতলা। এসো এসো আমার সাথে এসো। এই হচ্ছে তার মায়াভূমি। এর ভিতরে যারা যায় তারা সব ভুলে যায়। অতীতের কোনো না পাওয়া তাদের কাছে ফিরে আসে, তাদের প্রিয় মানুষের রূপ নিয়ে। পরম মমতায় কোলে শুয়ে দুই ছেলে মেয়েকে দোল দিচ্ছিল চারু। কতক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তবুও বাচ্চা দুটো এক ফোঁটা ঘুমোচ্ছে না। সেই দুষ্টু দুষ্টু চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তোরা ঘুমোবি না তো? ছদ্ম রাগ করে চারু। পরম মমতায় মাথার চুলে বিলি কেটে দেয় ওদের। চারপাশে একবার তাকিয়ে দেখে, এই তো সে কলকাতার বাড়িতে বসে আছে। সামনে সেই লম্বা জানলাটা, জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কি? কেউ কি ডাকছে? কান খাড়া করে শুনতে চেষ্টা করে চারু। একবার এদিকে দেখ তো দিদি। গলার স্বরটা ভীষণ ক্ষীণ, কিন্তু খুব চেনা, খুব আপন। এখন সেই মিষ্টি স্বরটা ওর কানের মধ্যে কেমন একটা জ্বালা ধরিয়ে দিচ্ছে। কণ্ঠস্বর ধীরে ধীরে আরো জোরালো হচ্ছে। লক্ষ্মী সোনা দিদি, ফিরে আয়, ফিরে আয়। অনেক বড় একটা কাঁচের ঘরের মধ্যে
চারু বসে আছে, আর তার বাইরে কেউ ইট ছুঁড়ে কাচের দেওয়াল ভাঙার চেষ্টা করছে। দুহাতে কান চেপে ধরে। ওর কোলে শুয়ে আছে রিক আর রিনি। ওদের মুখের দিকে একবার তাকায়। এ কি, বাচ্চা দুটো চেহারা এভাবে বদলে যাচ্ছে কেন? ওদের গায়ে এত মাটি কেন? হাত দিয়ে বাচ্চা দুটোর গায়ের মাটি পরিষ্কার করার চেষ্টা করে। মাটির সাথে সাথে চামড়া, মাংস খুলে যেতে থাকে গা থেকে। আতঙ্কে চিৎকার করে ওঠে চারু। দিদি, দিদি, দিদি। ডাকটা যতটা স্পষ্ট হচ্ছে, শুয়ে থাকা বাচ্চা দুটো শরীর থেকে আবরণ খসে পড়ছে ততই। সেখানে পড়ে আছে এখন শুধু দুটো সাদা কঙ্কাল। ধীরে ধীরে আবার কলকাতার সেই ভয়াবহ স্মৃতিগুলো ফিরে আসছে চারুর চোখে। অন্নপ্রাশনের দিন বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখেছিল ঘরে। মাঘের শীতটা তখন এত জোরালো ছিল যে কম্বল আর কোলবালিশে মুড়িয়ে শুয়ে রেখেছিল দুজনকে। সারাদিনের ক্লান্তিতে রাজ্যের ঘুম এসে গেছিল চারুর চোখে। খেয়াল করেনি কখন কম্বল দুটো ওদের মুখের উপর এসে পড়েছে। ঘুম ভাঙতেই বুঝতে পেরেছিল চরম সর্বনাশটা হয়ে গেছে। কম্বলের তলায় চাপা পড়ে দুটো প্রাণ তখন নিথর। অন্নপ্রাশনের দিন বাচ্চাদের ওই ভয়াবহ স্মৃতিটাই একটা উঠারের মতন আঘাত করল চারুর পিঠে। দুটো মানুষের সম্পর্কের আসল হলো ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে ডাকতে হবে তোমায়, তবেই ফিরিয়ে আনতে পারবে তোমার স্ত্রীকে। যদি সম্পর্কে এতটুকু ঘাত থাকে, তাহলে সেই শব্দ তোমার স্ত্রীর কানে পৌঁছাবে না। জোর থাকলে তবেই যাও। অনিকেত যতই এগোচ্ছে, কেউ যেন দুহাত দিয়ে গাছপালা সরিয়ে তাকে ঢোকার রাস্তা করে দিচ্ছে। পেছন ফিরে তাকিয়ে দেখে সেই গাছগুলো আবার তার পথ আটকে দাঁড়িয়ে পড়ছে, যেন বলছে এখানে ঢোকার পথ তো আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নেই। পাশ থেকে কেউ যেন বলে, এটাই আক্কার মায়া। একটা উঁচু পাথরের ঢিবির মতন জায়গায় এসে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেয় সে। ঢিবিটার পেছন থেকে একটা শব্দ আসছে। সেদিকে উকি দিয়ে দেখে একটা মৃত শরীরের উপর চারপাই একটা প্রাণী উপুর হয়ে বসে কিছু খাচ্ছে। বুঝতে পেরে এই দুবা পিছিয়ে আসে অনিকেত। ওর পায়ের শব্দ শুনে প্রাণীটা মুখ তুলে তাকায়। তখনই বুঝতে পারে এটা কোনো প্রাণী না, এ তো চারু। তার সারা চোখে মুখে রক্ত। সে একটা মৃত শরীরের অংশ ছিঁড়ে অনিকেতের দিকে এগিয়ে দেয়। ভয় বোবা হয়ে যায় অনিকেত। ওর মাথার মধ্যে কেউ বলে ওঠে, আক্কার মায়া। চারিদিক থেকে নিস্তব্ধ বনানীর ভেতর কেউ যেন হাহাকার করে হেসে ওঠে। শব্দটা চারিদিকে ছড়িয়ে আবার অনিকেতকে এসে ধাক্কা দিল। ঢিবিটার পিছন দিকে এবার ভালো করে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই।
পাথরের মতন দাঁড়িয়ে সে যন্ত্রের মতন এগোতে থাকে অনিকেত। আর কত রাস্তা হাঁটলে সে তার চারুকে খুঁজে পাবে। সামনের দিকে একটা উজ্জ্বল আলো চোখে পড়ে, যেন মনে হচ্ছে সূর্যটা নেমে এসেছে জঙ্গলের মধ্যেই। ওইখানেই দাঁড়িয়ে আছে চারু। পাশে ওরা কারা? ভালো করে এগিয়ে গিয়ে দেখে রিক আর রিনি। আনন্দে পাগল হয়ে ছুটে যেতে চায় সেদিকে। আবার পেছন থেকে কেউ বলে, ওই দিকে না। শব্দটা কানে যেতেই আলোটা দপ করে বন্ধ হয়ে গেল। একটা কুঁকড়ে যাওয়া মহিলার শরীর প্রবল আক্রোশে অনিকেতকে আক্রমণ করতে চাইছে, কিন্তু কোনো এক অলৌকিক মায়াজালে তাকে স্পর্শ করতে পারছে না। এবার জিনিসটা পরিষ্কার বুঝতে পারে অনিকেত। তার চারদিকে একটা কাচের মতন স্বচ্ছ আস্তরণ আছে, যেটা ভেদ করে এই আক্কার দুনিয়ার কেউ এখানে তাকে ছুঁতে পারছে না। প্রবল আপত্তিতে মাথা নাড়তে থাকে চারু। না না না, আমি এখান থেকে যাব না দাদান, কিছুতেই না। না, আমি এখান থেকে কিছুতেই যাব না। না 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 না। তা আসল নয় রে দিদি। তোর স্বামী তোর জন্য হন্যে হয়ে ঘুরছে। সে যদি একবার এই জায়গার মায়ায় সব ভুলে যায়, তখন তখন কি নিয়ে থাকবি বলতো? অনিকেতের নাম শুনে হুঁশ ফিরে আসে চারুর। চারিদিকে তাকিয়ে দেখে কোথায় সে সুন্দর বনানী। সে বসে আছে একটা পাথরের জমির ওপর, যার চারিদিকে অসংখ্য মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে, যেন সাক্ষাৎ নরক ভূমি। ভয়ে দু চোখ বন্ধ করে নিতে চায়। ঠিক তখনই দুটো ছোট ছোট বাচ্চার হাত ওকে স্পর্শ করে। চেয়ে দেখ দিদি, তোর জন্য ওরা যেতে পারছে না। ওদের ওদের মুক্তি দে, মুক্তি দে। চোখে জল এনে বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে দেয় চারু। গলা ঠেলে কান্না বেরিয়ে আসছে। সেদিক থেকে মুখটা সরিয়ে বিড়বিড় করে বলে, যা, চলে যা তোরা, চলে যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, যা, চলে যা, চলে যা তোরা, চলে যা, চলে যা এখান থেকে, যা, চলে যা। দুর্বল শরীরটাকে কোনো মতে টেনে তুলে ধরে। খানিকটা এগোতেই দেখতে পায় অনিকেতকে। চারু, ওর চারু, সারা গা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। চারুকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে দুই হাতে। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। পেছন থেকে ভেসে আসে শত সহস্র মানুষের হাহাকার। ওরা ছুটে আসছে ওদের দুজনকে নরকের দ্বারে টেনে নিয়ে যাওয়ার জন্য। আর ঠিক তখনই ওদেরকে প্রবল ধাক্কায় কেউ ছুঁড়ে ফেলে দেয় বাইরের দিকে। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারায় দুজন। চোখ যখন খুলল, তখন ওরা দুজনেই হোমস্টের বিছানায়। বৃদ্ধ মালিক, তার পাশে এক ডাক্তারের পোশাকে অচেনা ভদ্রলোক। অনিকেত, অনিকেত, এখন কেমন লাগছে? গরম চায়ে চুমুক দিয়ে অনিকেত বৃদ্ধের দিকে তাকিয়ে বলে, কাল আমি আর শুভ জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে ওকে আর দেখতে পেলাম না। ও কোথায়? কার কথা বলছেন? আপনার ছেলে শুভ।
শুভ শুভ যে আর নেই, সেও আক্কার মায়ায় অনেক বছর আগে ওই জঙ্গলে হারিয়ে গিয়েছে। আমি জানি না আপনারা আপনারা কাকে দেখেছেন? কি বলছেন? বলেই বৃদ্ধ উঠে চলে যায়। অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধের চলে যাওয়া পথের দিকে। মানুষটা কাঁপা কাঁপা হাতে একটা ছবি নিয়ে আসে নিজের ঘর থেকে। ছবিতে সেই উজ্জ্বল চোখ, মিষ্টি হাসিতে শুভ দাঁড়িয়ে আছে। আমি পেট চালানোর জন্য এই হোমস্টেটা খুলেছিলাম। শহরের স্কুল কলেজের পড়ার দরুন এই অঞ্চলের অভিশাপ শুভ কোনো দিনই মেনে নিতে চাইনি। টুকটাক পর্যটক আসতো, চলে যেত বেশ আমাদের তাই দিয়েই। শুভ চাকরি পেয়ে ঠিক করেছিল আমাকেও শহরে নিয়ে চলে যাবে। মাটির টান, বড় টান, কিন্তু সেই টান আমার ছেলেকে খেয়ে নেবে তা আমি বুঝিনি, একদম বুঝিনি। অফিসের ছুটি পেয়ে দিন 15 জন্য চলে আসে এই হোমস্টেতে। তখন এখানে সেরকম খুব একটা পর্যটক ছিল না। দু একজন ছিল, তারা ওই 2 দিন থেকেই চলে যাবে। হঠাৎ করেই আক্কার উপদ্রবে আমাদের হোমস্টের এক পর্যটক নিরুদ্দেশ হয়ে যায়। তার বাড়ির লোকজন এসে প্রচন্ড ঝামেলা করতে থাকে। এই অঞ্চলের পুলিশ ঘটনাটা জানে বলে সেরকম কোনো আইনি ঝামেলায় আমাদের পড়তে হয়নি। ছেলের আমার জেদ চেপে গেল। এক রাতে একাই বেরিয়ে যায় ওই জঙ্গলের দিকে। বহুবার বারণ করা সত্ত্বেও শোনেনি আমার কথা। পুলিশের হাতে পায়ে ধরতাম, থানার বাইরে পড়ে থাকতাম। ওরা দিনের বেলায় সামনেটুকু খুঁজেছিল। শুভর একটা চটি আর ঘড়ি পড়েছিল এক জায়গায়। তাই প্রতি রাতেই ওই জঙ্গলে আমি লণ্ঠন নিয়ে ঘুরি। যদি আক্কা আমায় নিয়ে যায় তবুও সই, কিন্তু আমার ছেলেটাকে কথা সম্পূর্ণ করতে পারলেন না বৃদ্ধ। বনানীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে অনিকেত। পকেট থেকে রুমাল বার করে চোখ মুছলেন বৃদ্ধ। আমি জানতাম যে ও আর ফিরবে না, কিন্তু বাবার মন তো, তাও বিশ্বাস করতে কষ্ট হতো। ওই যেভাবে আমার সঙ্গে এই হোমস্টেতে রয়েছে, সেটা আমি ভাবিনি কোনোদিন ভাবিনি সেটা আমি। দরজায় ঝোলানো উইন্ড চাইমস টুংটাং শব্দ করে বেজে উঠল। একটা ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে পাক খেয়ে
মিলিয়ে গেল পাহাড়ের জঙ্গলের মধ্যে। হোমস্টের বাইরে হর্নের আওয়াজ। অনিকেত বেরিয়ে দেখে দিলীপ এসে গেছে। অবাক হয়ে তাকায় বৃদ্ধের দিকে। বেলা থাকতে থাকতে বেরিয়ে যান, আমি খবর দিয়েছি দিলীপকে। প্রয়োজনে পাহাড়ের নিচে কোনো হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে তারপর নিজের বাড়ি ফিরে যাবেন, কিন্তু এ পাহাড়ে আর নয়। এক্সট্রিম ফিকশন ক্লাসিক্সে আজ শুনছিলেন অনিন্দিতা নাথের লেখা গল্প আক্কা। গল্প পাঠে রূপম রায়, চারু সংহিতা, দিলীপ সৌগত ব্যানার্জি, শুভ অয়ন, মালতী শ্রাবণী, অনিকেত ও বৃদ্ধের ভূমিকায় শুভম, অন্যান্য চরিত্রে সঞ্জয় ও দেবজ্যোতি, আবহ নির্মাণ অর্ঘ্য ঘোষ, স্ক্রিপ্ট অনুদেব, ব্যবস্থাপনা ও আংশিক পরিচালনায় শুভম, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও সমগ্র পরিচালনায় দেবজ্যোতি। এই গল্পের জন্য বিশেষ ধন্যবাদ অর্ঘ্য পান মহাশয়কে। ফিকশন ক্লাসিক্স ফিরছে অনেক গল্পের সম্ভার নিয়ে, সঙ্গে থাকুন।